একজন স্নাইপার অ্যাসাসিন হলো দুনিয়ার মধ্যে সবচেয়ে ভয়ানক কিলার, যার টার্গেট থেকে কখনো কেউ বেঁচে ফিরতে পারে না। কিন্তু আজকে স্টোরিতে আমরা ইউনিক একটা ব্যাপার দেখতে চলেছি, যেখানে ভয়ঙ্কর স্নাইপারের হাত থেকে বেঁচে যায় একজন লোক, এবং তারপরে স্নাইপারের জীবনে যে কতটা ভয়ানক এবং মর্মান্তিক সব দুঃখ নেমে আসে তা অকল্পনীয়। তো চলো বেশি দেরি না করে শুরু করে দেই আজকে থ্রিলার টুইস্টে ভরা মুভির একটা ধামাকাদার এক্সপ্লেনেশন। কিন্তু তার আগে বলে দেই আমার এই চ্যানেলটা কিন্তু একেবারেই নতুন। আমার বিশ্বাস তোমার এই ভিডিওটা অবশ্যই ভালো লাগবে, তাই ভিডিওটি লাইক করার পাশাপাশি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যাতে পরবর্তীতে এই ধরনের মুভির এক্সপ্লেন করার সঙ্গে সঙ্গেই তুমি নোটিফিকেশন পেয়ে যাও। মুভির শুরুতেই দেখানো হয় প্যারিসের একটা শহরকে, যেখানে চুপচাপ একটা বিল্ডিং এর মধ্যে বসে রয়েছে একজন স্নাইপার কিলার, যার মিশন হলো একজন ধনী লোককে রাস্তা থেকে সরিয়ে দেওয়া। আর এই কাজটাই স্নাইপার কিলার অন্য একজন লোকের কথা করছে। এর মানে স্নাইপার কিলার নিজের জন্য নয়, বরং অন্যের জন্য টাকার বিনিময়ে কাজ করত। এই কিলার যে লোকটাকে মারতে এসেছে সেই লোকটা একটা লাক্সারিয়াস হোটেলে থাকে, আর এটাই ছিল এই কিলারের সবচেয়ে বড় অসুবিধা, কারণ তার কাছে এত পরিমাণ টাকা নেই যে সে ওই লাক্সারিয়াস হোটেলে থাকতে পারে। এমনকি সেই লাক্সারিয়াস হোটেলের আশেপাশে কোনো বাসা বা গরিবের জন্য কোনো হোটেল নেই যেখানে সে ভাড়ায় থাকতে পারে। কিন্তু ওই ধনী লোকটা যে লাক্সারিয়াস হোটেলে থাকতো তার সামনে একটা অফিস ছিল যেটা পরিত্যক্ত। ব্যাস, সেই স্নাইপার কিলার এই অফিসটাকেই তার অস্থায়ী বাসা হিসেবে তৈরি করে নেয়। সে লুকিয়ে এই অফিসের তালা ভেঙে মধ্যে প্রবেশ করে এবং এখানেই থাকতে শুরু করে। তবে স্নাইপার কিলারে ছিল বিশেষ কিছু বাধাই করা নিয়ম, যেমন 24 ঘন্টার মধ্যে অত্যন্ত 8 ঘন্টা ঘুম পাড়ত, এবং সকালে উঠে শারীরিক ব্যায়াম করা ছিল বাধ্যতামূলক, এবং শরীরকে গরম রাখতে ফাইটিং এবং স্নাইপার টার্গেট প্র্যাকটিস তো ছিলই। তবে এই শহরের একটা ভালো দিক হলো এখানে বসবাস করা খুবই সহজ, কারণ এখানে অল্প টাকায় খাবার পাওয়া যেত, যা এই কিলারের জন্য অনেক বড় কিছু। আর এই অস্বাভাবিক জীবনযাপনের মধ্যেই কিলার ওই ধনী লোকের ওপরে সর্বদা নজর রাখত। সে কোথায় যায়, কি করে এবং কোন সময় তার কোন কাজের অভ্যাস, এই কাজগুলো করার পাশাপাশি সে সর্বদাই শহরে থাকা সিসিটিভি ফুটেজ থেকে নিজেকে আড়ালে রাখত। এমনকি এখানে বসবাস করা বাসিন্দাদের থেকেও নিজেকে সাবধানে রাখত, যাতে তার প্রতি তাদের কোনো সন্দেহ না জন্মায়। আর এই জন্য সে কারোর সাথেই খুব একটা কথা বলতো না, এবং এমন কোনো কাজ করতো না যাতে কেউ তাকে সন্দেহ করে। এরপর টানা 3 দিন ওই ধনী লোকের ওপরে নজর রাখার পর কিলার জানতে পারে ওই ধনী লোক দিনের একটা নির্দিষ্ট সময় একটা ঘরের মধ্যে কাটায়। এরপর ফাইনালি অনেক অপেক্ষা করার পর কিলার ওই ধনী লোককে মারার একটা পারফেক্ট শট পেয়ে যায়। কিলার লোকেশন ফিক্সড করে সেই ধনী লোককে মারতেই যাবে, এরই মধ্যে ওই ধনী লোকের কাছে হাজির হয় একজন যুবতী মহিলা, যে ছিল একজন পতিতা। এই পতিতা মহিলা মাঝে মধ্যে এই ধনী লোককে মনোরঞ্জন করতে তার কাছে আসতো, এবং মিনিট 10 মনোরঞ্জনের ফলে বিশাল পরিমাণ টাকার একটা অ্যামাউন্ট নিয়ে যেত। যাই হোক, কিলার ওই লোকটাকে টার্গেট করে গুলি তো করে, কিন্তু গুলিটা গিয়ে লাগে ওই পতিতা মহিলাকে। জীবনে এই প্রথমবারের মতো কিলারের টার্গেট মিস হয়ে যায়। ওদিকে সঙ্গে সঙ্গে এই লোকটা সেখান থেকে পালিয়ে যায় এবং পুলিশকে ইনফর্ম করে দেয়। এই ঘটনার পর পুলিশ সামনের বিল্ডিংয়ে তল্লাশির জন্য প্রস্তুতি নিলে কিলার তার সমস্ত কিছু প্যাকিং করে সেখান থেকে নিচে থাকা তার বাইক নিয়ে পালিয়ে যায়। রাস্তায় পালানোর সময় সে তার সমস্ত অস্ত্রগুলোকে শহরের বিভিন্ন জায়গায় ফেলে দিতে থাকে। এরপর সে একটা দোকানের ওয়াশরুমে গিয়ে তার সম্পূর্ণ শরীর পরিষ্কার করে নেয়, এমনকি ক্লিন সেভও করে নেয়, যাতে তাকে দেখে বোঝা যায় সে একজন কর্মব্যস্ত মানুষ। এরপর সে তার ড্রেস চেঞ্জ করে সোজা গিয়ে পৌঁছায় এয়ারপোর্টে। কিলার এয়ারপোর্টে গিয়ে দেখতে পায় আগে থেকেই সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে, কিন্তু এতে তার কোনো যায় আসে না, কারণ সে তার কাছে থাকা অস্ত্রগুলো আগেই ফেলে দিয়েছে, আর এখন এমন কোনো প্রমাণ নেই যাতে পুলিশ তাকে ধরতে পারে। সুযোগ বুঝে কিলার তার কন্ট্রাক্টরকে ফোন করে, অর্থাৎ যে তাকে এই মিশনে পাঠিয়েছিল। কিলার তাকে বলে, একটুর জন্য আমার টার্গেট মিস হয়ে গেছে, এই জন্য আমার দ্বিতীয়বার একটা সুযোগ চাই। কিন্তু কন্ট্রাক্টর তাকে স্পষ্টভাবে জানিয়ে দেয় এই কাজের জন্য দ্বিতীয়বার কোনো সুযোগ নেই, আর তুমি যে ভুলটা করেছো তার জন্য তোমাকে পেতে হবে কঠিন শাস্তি। এই কথা শোনা মাত্রই কিলারের মাথা গরম হয়ে যায় এবং তার হাতে থাকা মোবাইল ফোনটা একদম টুকরো টুকরো করে দেয়। কিছুক্ষণ পর কিলার নিজেকে শান্ত করে এবং রওনা হয় তার নিজের বাড়ির উদ্দেশ্যে, যেটা ছিল হাইতির পার্শ্ববর্তী দেশ ডোমিনিকান রিপাবলিকে। এয়ারপোর্ট থেকে বেরোনোর পর সে একটা গাড়ি ভাড়া করে এবং সোজা রওনা দেয় তার বাড়ির উদ্দেশ্যে। তার বাড়িটা ছিল ডোমিনিকান রিপাবলিকের একটা নির্জন উপকূলবর্তী রিমোট এলাকাতে, যেটা সাধারণ মানুষের চোখের আড়ালে থাকে। এই জায়গাটি ছিল শান্ত, গোপনীয় এবং কিলার হিসেবে তার পেশার জন্য আদর্শ নিরাপদ আশ্রয়স্থল। এরপর একটা সিনেমেটিক দৃশ্যের মাধ্যমে 7 শহর 13 জঙ্গল পাড়ি দেওয়ার পর ফাইনালি সে পৌঁছায় তার সেই বাড়িতে। কিন্তু এখানেই পৌঁছে সে অবাক হয়ে যায় যখন সে দেখতে পায় তার এই বাড়ির বাইরে অজানা এক জুতোর ছাপ, এবং সাথে পড়ে রয়েছে কিছু সিগারেটের অংশ। কিলারের বেশ গভীর সন্দেহ হয়, কারণ এখানে তো কোনো মানুষেরই আনাগোনা হয় না, এমনকি এখানে কেউ সহজে আসতেও পারবে না। এর মানে যদি এখানে কেউ এসে থাকে তাহলে তার উদ্দেশ্য খুবই খারাপ।
এরকম চিন্তাভাবনা করতে করতেই কিলার গাড়ি থেকে তার গান বের করে এবং বাড়ির দিকে দৌড়াতে শুরু করে। কিছুক্ষণ পর সে পেছনের রাস্তা দিয়ে তার বাড়ির ভিতরে প্রবেশ করে এবং দেখতে পায় বাড়ির সকল জিনিসপত্র এদিকে ওদিকে ছড়ানো ছিটানো এবং ভাঙাচোরা অবস্থায় পড়ে রয়েছে। এর মানে তার খোঁজে এখানে কেউ এসেছে, কারণ সে তার বিগত কাজে সফল হয়নি, আর এই জন্য হয়তোবা সেই কন্ট্রাক্টর তাকে শেষ করে দিতে চায়। ঠিক এমন সময় সে বাড়ির আরেকটু ভেতরে প্রবেশ করে দেখতে পায় একটা কাচের টুকরোতে রক্ত লেগে আছে। ব্যাস, সে বুঝতে পারে বাড়িতে থাকা তার ওয়াইফকে তারা আক্রমণ করেছে। সে সঙ্গে সঙ্গে ছুটে যায় সেখানকার একটা স্থানীয় হাসপাতালে এবং সেখানে গিয়ে ফাইনালি সে খুঁজে পায় তার স্ত্রীকে, যেখানে ছিল তার স্ত্রীর ভাই অর্থাৎ শ্যালক। তার শ্যালক তাকে বলে, বাড়িতে যারা এসেছিল তারা আপনাকে মারতে এসেছিল, কিন্তু তারা যখন আপনাকে পায়নি তখন আমার বোনকে বেধড়ক মেরেছে। ভাগ্য ভালো ছিল যে আমি কিছুক্ষণ পরেই সেখানে গিয়ে পৌঁছাই এবং তাকে হসপিটালে নিয়ে আসি। যদি আমি আরেকটু আগে পৌঁছাতে পারতাম তাহলে তাদেরকেও ধরে ফেলতাম। তবে আমার বোন একটা কাজ খুব ভালো করেছে, সে কোনো মতে আপনার খোঁজ বা লোকেশন তাদেরকে দেয়নি। তবে যারা আপনার খোঁজে এসেছিল তাদেরকে আমি দূর থেকে দেখেছি। তারা একটা সবুজ রঙের ট্যাক্সি করে এখান থেকে বেরিয়ে গেছে। তারা ছিল দুইজন, একজন ছেলে এবং একজন মেয়ে। ছেলে একটু স্বাস্থ্যবান, মনে হয় সপ্তাহে 2 দিন জিমে যায়, আর মেয়েটার চুল সাদা। কিলার তার শ্যালকের সাথে কথা বলার পর তার ওয়াইফের কাছে যায়। তার ওয়াইফের অবস্থা খুবই খারাপ, তারা তাকে ভীষণ বাজেভাবে আঘাত করেছিল। কিলার তার ওয়াইফের কাছে যেতেই তার ওয়াইফ তাকে বলে, তুমি শুনলে খুশি হবে যে আমি তাদেরকে তোমার সম্পর্কে কিছুই বলিনি। তবে হ্যাঁ, তারা আমার উপর অনেক নির্যাতন করেছে, এমনকি আমার চেহারাতেও বেশ আঘাত লেগেছে। তবে খুব শীঘ্রই আমি ঠিক হয়ে যাব। এগুলো দেখে কিলারের মাথার রক্ত গরম হয়ে যায়। সে সিদ্ধান্ত নেয় যারা তার স্ত্রীর সাথে এরকম আচরণ করেছে তাদেরকে সে উইদাউট ভিসায় মঙ্গল গ্রহে পাঠাবে। এরপর সে সেখান থেকে তার বাড়িতে যায় এবং তার বাড়ির উঠানে লুকিয়ে রাখা একটা লকার বের করে, যেখানে লুকানো রয়েছে বেশ কিছু মারাত্মক লেভেলের প্রাণঘাতী অস্ত্র, এমনকি নকল পাসপোর্ট থেকে শুরু করে বিভিন্ন দেশে তার যে সেফ হাউস রয়েছে সেগুলো চাবি। এর মানে সে একজন প্রফেশনাল কিলার এবং বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় তার বাড়ি রয়েছে। এরপর সে তার বাড়িতে হামলা করা সেই 2 জন কিলারকে ধরার উদ্দেশ্যে অন্য দেশে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু তার আগে সে তার শহরে ওই সবুজ ট্যাক্সিকে খুঁজে বের করবে, কারণ একমাত্র সেই বলতে পারবে যে ওই 2 জন কোথা থেকে এসেছিল। তো পরিকল্পনা মতো সে সর্বপ্রথম ওই সবুজ ট্যাক্সিকে খুঁজে বের করার জন্য এই শহরের যতগুলো সবুজ ট্যাক্সি রয়েছে তাদের সকলের ডিলারের সন্ধান করে। এরই মধ্যে সে একজন ডিলারের সন্ধান পেয়ে যায়। সে তৎক্ষণাৎ লুকিয়ে সেই ডিলারের অফিসের মধ্যে প্রবেশ করে এবং তার কম্পিউটার চেক করলে সে জানতে পারে লিও নামের একজন গ্রিন ট্যাক্সি ড্রাইভার এয়ারপোর্ট থেকে 2 জনকে রিসিভ করেছিল। এর মানে এই সেই ট্যাক্সি ড্রাইভার যা ট্যাক্সিতে করে ওই 2 জন কিলার তার বাড়িতে এসেছিল। যেহেতু এই মুভিতে অনেকগুলো কিলার রয়েছে তাই তোমাদের চেনা সুবিধার্থে এবং যেহেতু মেন ক্যারেক্টারকে অর্থাৎ কিলারকে এই মুভিতে কোনো নাম দেওয়া হয়নি, তাই আমরা তার একটা নাম দেই। নামটা হলো ডেভিড। পরের দিন সকালে ডেভিড লিও নামের ওই লোকের ট্যাক্সি বুক করে এবং তাকে বলে, আমাকে সামনে নামিয়ে দিয়ে এসো। এরপর যখনই তারা একটা শুনশান নিস্তব্ধ স্থান দিয়ে যাচ্ছিল, ডেভিড বন্দুক বের করে এবং তাকে বলে, পরশুদিন এয়ারপোর্ট থেকে তুই কাকে রিসিভ করেছিলি সবকিছু বল আমাকে। যেহেতু ডেভিডের হাতে বন্দুক রয়েছে তাই লিও তাকে তাদের সম্পর্কে সবকিছু বলে দেয়। সে বলে, কালকে এয়ারপোর্টে আমি 2 জনকে রিসিভ করি, একজন ছেলে এবং একজন মেয়ে। ছেলেটা একটু স্বাস্থ্যবান এবং মেয়েটা একদমই পাতলা, চুলগুলো ছোট এবং সাদা। এর বেশি আমি তাদেরকে চিনি না, তারা খুব তাড়াহুড়ো করছিল। এরপর আমি তাদেরকে তাদের বলা লোকেশনে পৌঁছে দেই এবং তারা আমাকে বাইরে দাঁড়িয়ে থাকতে বলেছিল। আমি বাইরে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিলাম, এরকম সময় তারা আবার ফিরে আসে, কিন্তু তাদের হাতে ছিল রক্ত এবং গান। আর যেহেতু তাদের হাতে গান ছিল তাই আমি তাদেরকে কোনো কিছু জিজ্ঞাসা করিনি এবং তাদের বলা লোকেশনে তাদেরকে নামিয়ে দেই। দয়া করে আপনি আমাকে ছেড়ে দিন, এতে আমার কোনো দোষ নেই। কিন্তু ডেভিডের মনে হয় এই ছেলেটা যদি এত সহজে তাকে সবকিছু বলে দিতে পারে তাহলে কাল যখন অন্য কেউ তার মাথায় বন্দুক ধরে জিজ্ঞাসা করবে তখন সে তাকেও তার বিষয়ে সবকিছু বলে দেবে। এজন্য সে একেবারেই লিওর খেল খতম করে দেয়, অর্থাৎ রাস্তার মধ্যেই সে তাকে শুট করে দেয়। আর ডেভিড যেহেতু ওই 2 জন কিলারের খোঁজ পেল না, তাই এইবার সে ওই লোকের সাথে দেখা করার সিদ্ধান্ত নেয় যে তাকে টাকার বিনিময়ে মিশন দিত, অর্থাৎ তার কন্ট্রাক্টর। ডেভিড সন্দেহ করে হয়তোবা কন্ট্রাক্টরই ওই 2 জন কিলারকে তাকে মারতে পাঠিয়েছিল, কিন্তু কন্ট্রাক্টর অবধি পৌঁছানো এত সহজ নয়। তার কাছে পৌঁছাতে হলে তাকে হাই সিকিউরিটি পার করতে হবে। এরপর ডেভিড ফাইনালি পৌঁছে যায় সেই অফিসের সামনে যার ভেতরে রয়েছে তার কন্ট্রাক্টর। দেখা যায় ডেভিড একজন সাফাই কর্মচারী সেজে সেই অফিসের মধ্যে প্রবেশ করে এবং সেখানে সকল গার্ডদের চোখে তুলে দেয়। কন্ট্রাক্টরের সাথে দেখা করতে হলে সর্বপ্রথম তাকে পৌঁছাতে হবে ডলারেস নামক এক মহিলার কাছে এবং তার কাছে অনুমতি নেওয়ার পরেই দেখা হবে কন্ট্রাক্টরের সাথে। ডেভিড দেখতে পায় ডলারেসের চেম্বারে একজন ডেলিভারি বয় দাঁড়িয়ে আছে, এই জন্য সে বাইরে কিছুক্ষণ অপেক্ষা করে এবং ডেলিভারি বয়ের চলে যেতেই ভেতরে এন্ট্রি করে ডেভিড।
ডেভিড ডলারেসের দিকে বন্দুক তাক করে এবং তাকে বলে কন্ট্রাক্টরের কাছে নিয়ে যেতে। ডেভিডের কথা মতো ডলারেস তাকে কন্ট্রাক্টরের কাছে নিয়ে যায়। আর এখানে জানা যায় ডেভিডকে টাকার বিনিময়ে মানুষ খুন করানো এই মহান কন্ট্রাক্টরের আসল নাম হলো হজেস। হজেস পেশায় ছিল একজন সুনামধন্য উকিল এবং ভেতরে ছিল একজন মানুষ খুন করা ডিলার। ডেভিডকে দেখা মাত্রই হজেস চমকে ওঠে। সে ডেভিডকে বলে, তোমার এখানে আসা ঠিক হয়নি, আর যদি বলি তোমার মিশন ফেলের ব্যাপারে তাহলে তুমি তো নিয়ম জানোই। এই অ্যাসাসিন দুনিয়ার নিয়ম হলো যে তোমার সম্পর্কে জেনে যাবে তাকে শেষ করে দেওয়া। আমি তোমাকে কাজ দিয়েছিলাম ওই ধনী লোককে দুনিয়া থেকে সরিয়ে দিতে, কিন্তু তুমি তাতে ব্যর্থ হয়েছো। তুমি এখন আমার বিরুদ্ধে অনেক কিছু জানো, আর এ কারণে আমি চেয়েছিলাম তোমাকে সরিয়ে দিতে, কিন্তু তুমি যে এত দূর অবধি চলে আসবে আমি জানতাম না। যাই হোক, আমার জানা মতে তোমার কাছে প্রচুর পরিমাণ টাকা পয়সা আছে, আর যদি না থাকে তাহলে আমি তোমাকে প্রচুর পরিমাণ টাকা পয়সা দিতে পারি। তুমি চাইলে অন্য দেশে নিজের নাম পাল্টে অন্য পরিচয়ে সুখী জীবনযাপন করতে পারো, আর আমি এটা ভুলে যাব যে তুমি এখানে এসেছিলে এবং আমাদের মধ্যে কি কথা হয়েছিল। তো আমার কথা শোনো এবং আমাকে ছেড়ে দাও। কিন্তু ডেভিড পরিকল্পনা করে এসেছিল যে তাকে একদম শেষ করে দেবে। ডেভিডের বাড়িতে হামলার কথা মনে পড়লেই তার মাথা গরম হয়ে যাচ্ছে। সে হজেসের কাছে তার বাড়িতে হামলা করা ওই দুজন ব্যক্তির পরিচয় জানতে চায়, কিন্তু হজেস সেই দুজন ব্যক্তির পরিচয় দিতে অস্বীকার করলে ডেভিডের মাথা গরম হয়ে যায়। আর এই জন্য ডেভিড তার হাতে থাকা দেওয়ালে কাটা লাগানো মেশিন দিয়ে তার বুকে আঘাত করে। 2-3টা কাটা তার বুকের এপার ওপার হয়ে যায়। শেষ মুহূর্তে গিয়ে হজেস ওই দুজন কিলারের সম্পর্কে বলতেই যাবে, কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণের ফলে সে মাটিতে পড়ে যায় এবং সেখানেই মারা যায়। এখন ডেভিড একমাত্র ডলারেন্সের মাধ্যমেই সেই কিলার অবধি পৌঁছাতে পারে, কারণ হজেসের যত কন্ট্রাক্ট হতো সেই সবগুলো কন্ট্রাক্টই করত এই মহিলা ডলারেন্স। তার কাছে সকল রেকর্ড ছিল। এই জন্য ডেভিড ডলারেন্সকে বলে, যেহেতু তুমি ওর সেক্রেটারি এবং তার সমস্ত কাজ কামের হিসাব তুমিই রাখো, তাই তোমার দায়িত্ব ওই কিলার অবধি আমাকে পৌঁছানোর। আর যদি তুমি আমার সাথে 2 নম্বরই করার চেষ্টা করো তাহলে জানো তো তোমার কি অবস্থা হবে। বাকিদের মতো তোমাকেও এই পৃথিবী ছাড়া করব। তুমি নিশ্চয়ই এটা চাও না। ডলারেন্স বুঝতে পারে এই কিলার এক কথার মানুষ। সে তার প্রতিশোধ পূর্ণ না হওয়া পর্যন্ত এখান থেকে যাবে না এবং সে কাউকেই জীবন্ত রাখবে না, আর কাজ শেষ হওয়ার পর সে তাকেও শেষ করে দেবে। এজন্য ডলারেন্স ডেভিডকে বলে, যদি তুমি আমাকে সত্যিই মেরে ফেলার পরিকল্পনা করে থাকো তাহলে আমাকে এমনভাবে মারবে যেন দেখে মনে হয় এটা একটা অ্যাক্সিডেন্ট। এর ফলে যেটা হবে সেটা হচ্ছে আমার ইন্স্যুরেন্সের সম্পূর্ণ টাকা আমার ছেলে মেয়ে পেয়ে যাবে। এতে করে তাদের জীবনে আমার না থাকার কোনো সমস্যা হবে না, কারণ এই পরিবারের একমাত্র উপার্জন করা ব্যক্তি আমি। এরপর ডলারেন্স ডেভিডকে তার বাড়িতে নিয়ে যায়, আর ডলারেন্স কিন্তু এটা ইচ্ছে করে নয়, বরং ডেভিড তাকে তার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য জোর করেছে, কারণ তার বাড়িতেই রয়েছে ওই দুজন কিলারের ডিটেলস। তার বাড়ির বাইরে পৌঁছানোর পর ডেভিড গাড়ি থেকে নেমে তার গ্যারেজ খুলতে যায়, আর এই সুযোগে ডলারেন্স তার হাত খোলার চেষ্টা করে, কিন্তু তার হাত প্রচুর পরিমাণ শক্ত করে বাঁধা ছিল। কিছুক্ষণের মধ্যেই ডেভিড আবারও ফিরে আসে এবং গাড়িটাকে গ্যারেজে পার্কিং করার পর সে ডলারেন্সকে ওই দুজন কিলারের ডিটেলস বের করতে বলে। এখানে দেখা যায় হজেস অর্থাৎ তার কোম্পানি যতগুলো কন্ট্রাক্ট করেছে সেই সবগুলো কন্ট্রাক্টের ডিটেলস তার ল্যাপটপে থাকার সঙ্গে সঙ্গে ডলারেন্সের কাছেও এই ছোট ছোট কাগজে রেকর্ড হিসেবে লেখা ছিল। কিন্তু ডেভিডের টার্গেট শুধুমাত্র ওই দুজন কিলারকে খুঁজে বের করা। এজন্য সে ওই দুজন কিলারের অ্যাড্রেস নিয়ে সেখান থেকে চলেই যাবে। এরকম সময় তার নজরে পড়ে সেখানে থাকা আরও একটা কার্ড, যেটা ছিল এই সম্পূর্ণ কেসের মেন কালপিটের, অর্থাৎ যার হুকুমে হজেস তার ওপর মানে তার বাড়িতে হামলা করিয়েছিল। সে এই মেন কালপিটের অ্যাড্রেসও নিয়ে নেয় এবং যাওয়ার সময় হঠাৎ করে ডেভিড পেছন থেকে ডলারেন্সের ঘাড় মটকে দেয়, যার ফলে ডলারেন্স এখানেই মারা যায়। ডেভিড তাকে মেরে সিঁড়ি থেকে নিচে ফেলে দেয়, যাতে মনে হয় এটা একটা দুর্ঘটনা এবং এর ফলে ইন্স্যুরেন্সের সম্পূর্ণ টাকা তার ছেলে মেয়ে পেয়ে যাবে। এরপর ডেভিড সেখান থেকে বেরিয়ে ওই গাড়িটা নিয়ে চলে যায় একটা কার স্টোরে এবং এখানে এসে ওই গাড়িটার নাম্বার প্লেট সহ যাবতীয় সমস্ত কিছু পাল্টে ফেলে এবং অন্য একটা গাড়ি নিয়ে চলে যায় ওই দুজন কিলারের উদ্দেশ্যে। কিন্তু দুজন কিলারের অ্যাড্রেস যেহেতু আলাদা আলাদা, তাই সে সর্বপ্রথম যায় স্বাস্থ্যবান ওই লোকটিকে শেষ করতে তার শহরে, যেটা ছিল নিউ অরলিন্স শহর। এখানে যাওয়ার সময় আশেপাশের দৃশ্য দেখে মনে হচ্ছিল জায়গাটা GTA 6 এর কোনো একটা পার্ট। তো যাই হোক, ডেভিড যে লোকটাকে শেষ করতে যাচ্ছে তার নাম হলো ব্রুট। এই ব্রুট হলো সেই দুজন কিলারের মধ্যে একজন যে তার স্ত্রীকে বাজেভাবে আঘাত করেছিল। ডেভিডের কাছে এখন এক একজনকে খুঁজে বের করে হত্যা করা ছিল এক একটা মিশন, আর তার প্রথম মিশন ছিল ব্রুটকে খুঁজে বের করে তাকে সেই রকম নৃশংসভাবে মারধর করা যেরকমটা তারা তার স্ত্রীর সাথে করেছিল, এবং তাদের জন্য এক্সট্রা সারপ্রাইজ থাকবে মৃত্যু। ডেভিড ব্রুটের বাসা খুঁজে বের করে তার সম্পর্কে নানা তথ্য জোগাড় করে। এখানে সে জানতে পারে ব্রুটের দুজন বন্ধু রয়েছে যারা সবসময় তার ছায়া সঙ্গী হিসেবে সাথেই থাকে, এবং তার বাড়িতে রয়েছে একটা ভয়ানক বিষাক্ত দাঁতওয়ালা কুকুর। তো ডেভিড যেহেতু একজন প্রফেশনাল স্নাইপার কিলার, তাই সে খুব ভালো করে জানতো যে কাকে কিভাবে বশ করতে হয় এবং
কাকে কিভাবে সাহায্য করতে হয়। ডেভিড এই সব কিছু খোঁজ নেওয়ার পরে সে চলে যায় একটা শপিং মলে এবং সেখান থেকে খাবার দাবার সহ কিছু মেডিসিন কিনে নেয়। এরপর সে আবারও চলে আসে ব্রুটের বাড়ির সামনে। সেখানে সে ব্রুটের জন্য অপেক্ষা করতে থাকে। এরপর সন্ধ্যা নেমে আসে, অনেকটাই অন্ধকার হওয়ার মতো। অনেকক্ষণ গাড়ির মধ্যে বসে থাকার পর ডেভিড দেখতে পায় ব্রুট এবং তার ওই দুই সাঙ্গপাঙ্গ গাড়িতে করে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। ডেভিড তাদের পিছু করলে সে দেখতে পায় তারা একটা নাইট ক্লাবে এসেছে, যেখানে ব্রুট এবং তার সাঙ্গপাঙ্গ অনেক টাকা পয়সা ফুরিয়ে মজ মাস্তি করে। এরপর তারা ফাইনালি বেরিয়ে পড়ে বাড়ির উদ্দেশ্যে। কিন্তু এখানে ডেভিড দেখতে পায় তার ওই দুই বন্ধু তাকে বাড়িতে নামিয়ে দিয়ে তারা সেখান থেকে চলে যাচ্ছে। ব্যাস, ডেভিড এটাই তো চায়। এরপর ডেভিড শুরু করে তার খেলা। ব্রুটের বাড়ি চারপাশ দিয়ে জাল দিয়ে ঘেরা। ডেভিড ব্রুটের বাড়ির সীমানাতে যেতেই ওপাশে হাজির হয় তার বুলডগ, অর্থাৎ ওই খ্যাপাটে কুকুর। কিন্তু দেখা যায় ডেভিড তার জন্য পূর্ব পরিকল্পনা করে রেখেছে। তখন সে যে শপিং মলে গিয়েছিল সেটা এর জন্যই। সে শপিং মল থেকে কিছু খাবার কিনে এনেছিল, যাতে মেশানো ছিল ঘুমের ঔষধ। ডেভিড এই খাবারগুলোকে কুকুরের কাছে ছুঁড়ে মারে এবং সেগুলো খেতেই কুকুর গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে। আর এই সুযোগটাই ওঠায় ডেভিড। সে পাঁচিল টপকিয়ে ভেতরে প্রবেশ করে, কিন্তু চারিদিকে একদম নিঃশব্দ। এর কারণ হলো ব্রুটো একজন কিলার। সে আগেই বুঝতে পেরেছিল কেউ তো আছে যে তার পিছু করছে এবং তাকে মারতে চায়। এরপর যখনই ব্রুট বুঝতে পারে তার বাড়ির মধ্যে কেউ আছে এবং সে তাকে মারতে চায়, ঠিক তখনই ব্রুট তার সামনে চলে আসে এবং দুজনের মধ্যে দেখানো হয় একটা ধামাকাদার ফাইট সিনস। এখানে দুজনের মধ্যে এক সাংঘাতিক ফাইট হয়। ফাইট তো নয়, বরং ঘরের জিনিসপত্র ভাঙার এক অদম্য কম্পিটিশন। আর যেহেতু ব্রুট ছিল একটু স্বাস্থ্যবান, এই জন্য সে ডেভিডের ওপরে একটু বেশি ভারী পড়ছিল। কিন্তু ডেভিডও কম কিছু নয়। তার ব্রুটের মতো শক্তি না থাকলেও তার ছিল তার স্ত্রীর প্রতি হওয়া জুলুমের প্রতিশোধের রাগ। এবং সর্বশেষ ফাইটের এক পর্যায়ে ডেভিড সুযোগ পেতেই ব্রুটের কপাল বরাবর শুট করে দেয়। আর এখানেই মারা যায় মিস্টার ব্রুট। কিন্তু সমস্যা শেষ এখনো হয়নি। ডেভিড ব্রুটকে মারার পর দেখতে পায় সেই খ্যাপাটে কুকুরটা আবারও চলে এসেছে। সে এটা দেখা মাত্রই সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। কিন্তু এখান থেকে পালানোর আগে সে বাড়িতে আগুন ধরিয়ে দেয়, যাতে এখানে কোনো প্রমাণ না পাওয়া যায়। হোয়াট এ মাস্টার মাইন্ড বুদ্ধি। যাই হোক, এখানে কমপ্লিট হয় ডেভিডের প্রথম মিশন, যাকে আমরা বলতে পারি নিউ অরলিন্স মিশন। এরপর ডেভিড রওনা হয় তার দ্বিতীয় মিশনের দিকে, যেটা ছিল নিউ ইয়র্কে। ব্রুটকে মারার পর তার ফোন এবং বিভিন্ন তথ্য থেকে ডেভিড ওই মহিলা কিলারের লোকেশন ট্রেস করে ফেলে। কিন্তু নিউ ইয়র্কে যাওয়ার পূর্বে সে তার পুরনো নাম থেকে শুরু করে তার সকল কাগজপত্র এবং একটা নতুন নাম এবং পরিচয়ের সাথে রওনা হয় তার নতুন মিশনে। নিউ ইয়র্কে আসা মাত্রই ডেভিড ওই মহিলা কিলার, যার মুভিতে কোনো নির্দিষ্ট নাম নেই। তো চলো এই মহিলাকে ভালোবেসে আমরা একটা নিক নাম দেই, জেসি। কেমন হবে নামটা? যাই হোক, নিউ ইয়র্কে আসা মাত্রই ডেভিড জেসির লোকেশন ট্র্যাক করে এবং পৌঁছে যায় তার কাছে। ডেভিড দেখতে পায় জেসি গাড়ি চালিয়ে কোথায় যেন যাচ্ছে। সে চাইলে তো তাকে তখনই শেষ করতে পারতো, কিন্তু তাকে যদি এত সহজে শেষ করে দেওয়া হয় তাহলে এপিসোড বাড়বে কিভাবে? আসলে ব্যাপারটা হচ্ছে ডেভিড দেখতে চায় জেসি আসলে কোথায় যায়। কিছুক্ষণ পর সে দেখতে পায় জেসি একটা রেস্টুরেন্টের সামনে তার গাড়িটা থামায় এবং সোজা ঢুকে যায় ওই রেস্টুরেন্টের মধ্যে। সেখানে গিয়ে জেসি অনেক নামি দামি খাবার অর্ডার করে এবং খেতে বসবে। এরকম সময় তার সামনে হাজির হয় দ্য কিলার ওরফে ডেভিড। জেসি তাকে দেখা মাত্রই চিনতে পারে যে এই সে যাকে তারা মারতে কন্ট্রাক্ট পেয়েছিল, কিন্তু মারতে পারেনি। এর পরিবর্তে তারা তার স্ত্রীকে ধুয়ে এসেছিল। তারা যখন নিজেদের মধ্যে কথোপকথন করছিল তখন তাদের কাছ থেকে বন্দুকগুলো সরিয়ে ফেলা হয়। কিন্তু দুজনেই খুব ভালো করে জানতো যে অ্যাসাসিনরা সবসময় নিজের হেফাজতের জন্য একটা বন্দুক সর্বদা নিজের কাছেই রাখে। তো জেসি ডেভিডকে দেখে বুঝতে পেরেছিল সে তাকে শেষ করতে এসেছে, কারণ একটা ভয়ঙ্কর স্নাইপার অ্যাসাসিন এত দূর থেকে যখন তার জন্য ছুটে এসেছে তখন সে তাকে শেষ করেই শান্ত হবে। জেসি ধরেই নিয়েছে যে সে আর বাঁচবে না, এটাই তার শেষ ডিনার। আর এই জন্য সে বিভিন্ন নামি দামি খাবার অর্ডার করে খাওয়া শুরু করে, এমনকি ডেভিডকেও খাওয়ায়। আর এই খাবারের বিলটা কিন্তু জেসি নিজেই দিয়েছে। এরপর জেসি ডেভিডকে নিয়ে বাইরে আসে এবং তাকে বলে, তুমি আমাকে এখানে মারলে পালাতে পারবে না, পুলিশরা ধরে ফেলবে। তবে তুমি যদি আমাকে ওই কর্নারে মারতে পারো তাহলে আরামসে এখান থেকে পালাতে পারবে। বুঝতে পারছো কি সাংঘাতিক মহিলা? সে নিজের মরার মাস্টার প্ল্যান করছে। আসলে সবগুলো অ্যাসাসিনরাই এরকম, এগুলো হলো তাদের চাল। যাই হোক, জেসি বলে, আমি আমার জীবনে অনেক ভুল করেছি, আর হয়তো এগুলো ভুলের জন্যই আজ আমার এই অবস্থা। কথা বলতে বলতে সে হঠাৎ করে স্লিপ করে পড়ে যায়, আর এই জন্য সে তার হাতটা ডেভিডের দিকে বাড়িয়ে দেয় এবং ডেভিডকে তাকে উঠাতে বলে। কিন্তু আমাদের ওস্তাদ ডেভিড তো এক নারীতে আসক্ত। সে জেসিকে না উঠিয়ে মাথাতে গুলি ঢুকিয়ে আউট অফ পৃথিবী করে দেয়।
আর এখানে অবাক হওয়ার মতো একটা বিষয় জানা যায়, আসলে জেসি এই হাত দিয়ে সাহায্য চাইলেও তার অপর হাতে ছিল একটা ধারালো চাকু। ডেভিড যদি ভুল করেও তার হাতটা ধরতো তাহলে তার খবর ছিল। আর এখানে ডেভিড জেসিকে টপকানোর মাধ্যমে তার দ্বিতীয় মিশন কমপ্লিট করে। এখন পালা মেইন কালপিটের, অর্থাৎ যে মুভির প্রথমে দেখানো প্যারিসের ওই ধনী লোককে খুন করার জন্য হজেসের মাধ্যমে তাকে হায়ার করিয়েছিল। ডেভিড যখন ওই ধনী লোকটাকে খুন করতে ব্যর্থ হয় তখন এই মেইন কালপিট ডেভিডকে বিপদ মনে করে, আর এই জন্য সে হজেসের মাধ্যমে ব্রুড এবং জেসিকে পাঠিয়ে ডেভিডকে সরিয়ে ফেলতে বলে। কিন্তু ডেভিড তো সরে যায়নি, বরং তাদেরকে সরিয়ে দিয়েছে, তাও আবার দুনিয়া থেকে। এরপর ডেভিড সেই মেইন কালপিটের খোঁজে পৌঁছায় আমেরিকার একটা বিখ্যাত শহর শিকাগোতে। এখানে এসে সে তার সন্ধান পেয়ে যায়, কিন্তু খুব একটা লাভ হয় না, কারণ এই মেইন কালপিট হলো এখানকার অনেক বড় বিজনেসম্যান। তার সিকিউরিটি একদম হাই, তার কাছে পৌঁছানো কোনো সাধারণ মানুষের কম্য নয়। কিন্তু ডেভিডও থেমে থাকার পাত্র নয়, সে বিভিন্ন ছলে বলে কৌশলে কালপিটের কাছের লোকদের, অর্থাৎ যারা কালপিটের আশেপাশে থাকে বা তার চাকরি করে, তাদের কাছে যায় এবং বিভিন্ন কৌশলের মাধ্যমে কালপিটের বাড়ির চাবির একটা ডুপ্লিকেট নকশা বানিয়ে নেয়। আর এরপর যা হওয়ার তাই হয়। লোকটি তার ঘরে ঢুকতেই দেখতে পায় তার সামনে একজন দাঁড়িয়ে আছে, অর্থাৎ ডেভিড দাঁড়িয়ে আছে। দুজনের মধ্যেই বেশ কিছু কথা হয় এবং এখানে মেইন কালপিট, যার নাম ক্লেবর্ন, সে ডেভিডকে বলে, তোমার যা ক্ষতি হয়েছে তাতে আমি খুবই দুঃখিত, কিন্তু আমার মেইন টার্গেট ছিল প্যারিসের ওই ধনী ব্যবসায়ীকে শেষ করা। কিন্তু হজেস আমাকে বলল তুমি নাকি সেই টার্গেটটা মিস করেছো, এবং সে আরও বলে তুমি নাকি ডবল ডিল পেয়েছো, তাই তাকে না মেরে আমাকেই মারতে চাও। আর এই জন্য হজেস নিজে থেকেই তোমাকে শেষ করতে লোক পাঠিয়েছিল, আমি শুধুমাত্র তাকে অঢেল টাকা পয়সা পাঠিয়ে যাচ্ছিলাম। বিশ্বাস করো, তোমাকে মারার পিছনে আমার কোনো হাত নেই। ডেভিডও বুঝতে পারে যে আসল খেলাটা খেলেছে হজেস, কিন্তু এখন আর কিছুই করার নেই, সে অলরেডি হজেসকে ওপরে পাঠিয়ে দিয়েছে। কিন্তু যাওয়ার সময় ডেভিড ক্লেবর্নকে বলে, দেখো তোমাকে আমি বিশ্বাস করে ছেড়ে দিলাম, কিন্তু একটা কথা মাথায় রেখো, আমি এখানে আসতে পেরেছি এর মানে অন্য যে কেউ কিন্তু এখানে আসতে পারে এবং তোমাকে শেষ করে দিতে পারে। তাই এই কন্ট্যাক্ট দেওয়া বন্ধ করো, এবং তুমি যদি সত্যি আমার রাস্তায় আসতে চাও আর আমি যদি এটা কখনো কোনো রকমে বুঝতে পারি তাহলে কি হবে বুঝতেই পারছো। একথা বলে ডেভিড সেখান থেকে চলে যায়। আর এরপর ডেভিড সিদ্ধান্ত নেয় সে তার জীবনে স্নাইপার অ্যাসাসিনের সমাপ্তি ঘটাবে এবং বাকি থাকা টাকা পয়সা দিয়ে নিজের পরিচয় পাল্টে স্ত্রী সন্তান নিয়ে একটা সুখময় জীবন কাটাবে। আর এখানেই শেষ হয়ে যায় আমাদের এই অসাধারণ মুভি দ্য কিলার। তো কেমন লাগলো আজকের এই মুভিটার এক্সপ্লেনেশন কমেন্ট করে জানাও। ভালো লাগলে একটা লাইক, আর চ্যানেলটা যেহেতু একেবারেই নতুন তাই সাবস্ক্রাইব করার কথা অবশ্যই ভুলে যাবে না, কারণ খুব শীঘ্রই শুধুমাত্র তোমাদের জন্য এই চ্যানেলে আনতে চলেছি থ্রিলার এবং অ্যাসাসিনের জগতের কিছু আধ্যাত্মিক লেভেলের মুভি, যেগুলো দেখার পর তোমার ব্রেন হয়ে উঠবে একটা বাংলার অ্যাসাসিন মাফিয়া। তো দেখা হচ্ছে 2 দিন পর পরবর্তী ভিডিওতে।